আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 এর অধ্যায়টার নাম হচ্ছে সরলরেখা। তো এই অধ্যায়ের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা শুরু করছি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে। ঠিক আছে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটা কিন্তু আমরা মোটামুটি জানি সবাই। ধরো একটা বিন্দু, যদি এটা হয় এ বিন্দু, এর নাম মনে করো হচ্ছে x1 আর x1 আর y1 বিন্দু, এটা মনে করো। আর এখানে হলো বি বিন্দু, এটা হলো x2 y2 বিন্দু। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব কি হয় বলতো? এ বি সমান আমরা লিখতে পারো রুট আবার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এভাবে লিখতে পারবো আমরা, তাই না? এটা হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আবার আমরা লিখতে পারবো, এখানে x1 আগে লিখেছি, x2 আগে লিখতে পারি, কোনো সমস্যা নেই, যোগ y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। আমরা যে কোনো একভাবে করলেই হচ্ছে, যে কোনো একভাবে দুইটা বিন্দুর ভিতরে যে পার্থক্য সেটা নির্ণয় করলেই হচ্ছে। ওকে, এখন দেখো, এটা তো আমরা সচরাচর জানি ছোটবেলা থেকেই, বাট এটা আসলে কিভাবে আসছে আমরা সেটা যদি একটু দেখার চেষ্টা করি। মনে করো এটা হলো y অক্ষ, এটা হচ্ছে কি x অক্ষ, তাই না? এখন এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হলো x, y, x1, y1, ঠিক আছে। আর এই জায়গায় একটা বিন্দু আছে, সেটা হলো x2, y2, দুইটা বিন্দু। এখন এইটা যোগ করে দাও। প্রথমে তুমি এইটা যোগ করে দাও। তারপর এই বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব আঁকো, এই বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব আঁকো, এইভাবে। এটা কিন্তু লম্ব, এটা কি লম্ব, এটাও 90, এটাও হচ্ছে 90। এবং এই বিন্দু থেকে আবার এর উপর একটা লম্ব। এখন এইটা যদি x2 হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হলো x2, তাই তো? এইটা যদি x1 হয়, তাহলে এখান থেকে এতটুকু কত? এতটুকু হচ্ছে x1, এতটুকু হচ্ছে x1, তাই না? এতটুকু কি x1। টোটালটা যদি x2 হয় আর এতটুকু যদি x1 হয়, তাহলে এখান থেকে এতটুকু কত বলো? টোটালটা x2, তাহলে x2 থেকে আমি যদি এতটুকু বাদ দিই, অর্থাৎ x1 বাদ দিই, তাহলে যেটা হবে সেটাই হবে এইটা। বুঝা গেছে? একইভাবে এই টোটালটা কি? টোটালটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই টোটালটা হচ্ছে y2, এই যে y অক্ষ বরাবর y2। এখান থেকে এতটুকু কত? এখান থেকে এতটুকু আর এতটুকু না সমান? এতটুকু যদি y1 হয়, এতটুকু, হ্যাঁ, তাহলে এতটুকু কি হবে? y1, তাই না? তাই যদি হয়, তাহলে এখান থেকে এতটুকু কত? এতটুকু কত বলো? এখান থেকে এতটুকু হচ্ছে আমার টোটালটা y2 থেকে আমি যদি এতটুকু বাদ দিই, তাহলে এতটুকু থাকবে। তাহলে কি হবে? y2 মাইনাস y1। এখন এইটা আর এইটা তো সমান, এইটা যদি x2 মাইনাস x1 হয়, এটাও কি হবে? x2 মাইনাস x1, তাই না? তাহলে এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দু কি কি ছিল? এটা a আর এটা কি b, তাহলে a b এর মধ্যবর্তী দূরত্ব কি হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এখানে কার সূত্র খাটবে? পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ, এর একটা নাম দাও সি। ত্রিভুজ এ বি সি এ কোণ সি সমান 90 হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে আমরা কি জানি বলতো? পিথাগোরাসের সূত্র মানে অতিভুজ স্কয়ার। অতিভুজ কি? এবি স্কয়ার সমান লম্ব বলতে কত? এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, তাহলে এতটুকু কত? y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, যোগ ভূমি স্কয়ার, ভূমি বলতে কত? x2 মাইনাস x1, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। তাহলে a b সমান কি পাবো? রুট ওভার অফ y2 প্লাস মাইনাস y1 তার হোল স্কয়ার যোগ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। দেখো তো এটা চলে আসছে কিনা? এইভাবে আসছে মূলত এই সূত্রটা, ঠিক আছে? এইভাবেই সূত্রটা আসছে।
এখন আমরা এই রিলেটেড কিছু সমস্যার সমাধান করব। আমরা যদি 1 নম্বর সমস্যাটা দেখি, পি একটা বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 3,4 এবং কিউ একটা বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে -2,6। বলা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? এই যে এটা, তাহলে আমরা লিখবো পি কিউ সমান রুট আবার x1 - x2। তাহলে x1 কত? এটা হলো x1, এটা কি x2, এটা হলো y1, এটা হলো y। তাহলে x1 - x2 বলতে কত? 3 মাইনাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2 তার হোল স্কয়ার, তাই তো, প্লাস 4 মাইনাস 6 তার হোল স্কয়ার। এই তো, এটা ক্যালকুলেশন করে তুমি একটা কিছু পাবা। দেখো কি পাও। তাহলে এখানে 5 তার হোল স্কয়ার প্লাস এখানে হয় মাইনাস কত 2 তার হোল স্কয়ার, তার আবার রুট 5 এর স্কয়ার করলে 25 আর 2 এর স্কয়ার করলে 4, মানে মাইনাস 2 এর স্কয়ার করলে 4ই হয়। দেখো -2 ইনটু -2, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4। ওকে, এখন দেখো এটা কত হয়, 25 আর 4 29, তার আবার রুট। এই তো, এই হলো পিকিউ এর মধ্যবর্তী দূরত্ব, এবং এখানে একক লিখতে হয়। কি লিখতে হয়? একক। এটা গেল। তারপরের সমস্যাটা যদি আমরা দেখি, এ একটা বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 1,2। ওকে, বি একটা বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 3,4 এবং সি একটা বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 6,7। টোটাল 3টা বিন্দু আছে। বলা হচ্ছে দেখাও যে এ বি সি সমরেখ। এ বি সি কি? সমরেখ। সমরেখ মানে কি? সমরেখ মানে হলো একই রেখায় অবস্থিত। অর্থাৎ তুমি যদি এ একটা বিন্দু নাও, বি একটা বিন্দু নাও, সি একটা বিন্দু নাও, তাহলে এই 3টা বিন্দু একই সরলরেখা অবস্থিত। সমরেখ মানে কি? একই সরলরেখা অবস্থিত। তাহলে মানে একই সরলরেখায় অবস্থিত, এটা কখন বলতে পারবো? দেখো, তুমি যদি এ বি আর এই বিসি যদি যোগ করে যদি এসি পাও, তাহলে সেটা সরল সমরেখ হবে, একই রেখায় অবস্থিত হবে। সাপোজ এমন হতো, এটা হচ্ছে সেই বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এখন এ আর সি যোগ করে এ সি এর মান কি কখনো এ বি প্লাস বিসি এর সমান হবে? বলো, কখনোই সম্ভব না। এটা এসি এর মান কখনো এ বি আর বিসি এর যোগফলের সমান হবে না, কারণ তারা সরল রৈখিক নেই, সরল রৈখিক নেই। তাহলে তাই যদি হয়, আমরা প্রথমে এ বি নির্ণয় করবো, তারপর বিসি নির্ণয় করবো, তারপর এসি নির্ণয় করবো। এবার এ বি আর বিসি যোগ করে দেখবো যে এসি এর সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে সমরেখ, আর যদি না হয় তাহলে সমরেখ নয়। দেখো, এ বি সমান কি লেখা যাবে? 1 - 3, এটা x1, এটা হলো x2, এটা হলো y1, এটা হলো y2। তাহলে কি হবে? 1 - 3 তার হোল স্কয়ার প্লাস 2 - 4 তার হোল স্কয়ার, তাই না? তাহলে 1 - 2 মানে -2 তার হোল স্কয়ার প্লাস এখানে 2 - 4 মানে -2 তার হোল স্কয়ার। তাহলে -2 এর স্কয়ার মানে কত? 4, -2 এর স্কয়ার মানে 4, তাহলে 8। এটা মানে কত? 2, মানে এটা লেখা যায় 4 ইনটু 2 তার রুট। 4 এর রুট করলে 2, আর 2 এর রুট করা যায় না, সেটা এখানে থাকে। এটা হলো এবি। বিসি নির্ণয় করব। বিসি রুট আবার, এখন আমরা বিসি যখন নির্ণয় করব, এটা ধরবো x1, এটা ধরবো y1, এটা হবে x2, এটা হবে y2। করো 3 - 6, তাহলে 3 - 6 তার হোল স্কয়ার প্লাস 4 - 7 তার হোল স্কয়ার, তাই না? তাহলে এখানে কত হয়? -3 তার হোল স্কয়ার যোগ -3 তার হোল স্কয়ার, তার আবার রুট, তাই তো? তাহলে -3 এর হোল স্কয়ার করলে 9, -3 এর হোল স্কয়ার করলে 9, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 18 রুট, এখানে লেখা যায় 9 ইনটু 2 তার রুট। 9 যদি রুট করো 3, √2, এত হয়। আর নির্ণয় করতে হবে কি? এসি। তো এসি নির্ণয় করো, এসি। তাহলে এসি সমান রুট আবার, এখন এটা হলো x1 y1, এটা হলো x2 y2, এটা নেই এখন।
এসি মানে 1 মাইনাস 6, দেখো 1 মাইনাস 6 তার হোল স্কয়ার যোগ 2 মাইনাস 7 তার হোল স্কয়ার, 2 মাইনাস 7 তার হোল স্কয়ার, তাহলে মাইনাস 5 তার হোল স্কয়ার যোগ হচ্ছে মাইনাস 5 তার হোল স্কয়ার। এখন 25 যোগ হচ্ছে 25 রুট, তাহলে এখানে হচ্ছে 50 রুট মানে এখানে লেখা যায় 25 ইন্টু 2 তার আবার রুট, 25 রুট করলে 5 আর এই রুট 5 এই রুট 2, ঠিক আছে। দেখো এখন এই এ বি আর বিসি যোগ করে এসি এর সমান হয় কিনা। এবি কত, আমি যদি এবি যোগ বিসি করি, এবি এর মান কত, এবি এর মান 2 রুট 2 যোগ বিসি এর মান কত 3 রুট 2, যোগ করলে কত হচ্ছে 3টা রুট 2 আর 2টা রুট 2 আর 3টা রুট 2, 5টা রুট 2 হয়। দেখো তো এইটাই এসি এর মান কিনা, এসি এর মান কিনা, দেখো তো এইটাই কি এসি এর মান। তার মানে কি বিন্দু দুটো সমরেখ, বিন্দু দুটো কি সমরেখ। আবার যদি বলা হতো এইটা দ্বারা কি ত্রিভুজ গঠন করা যাবে, তিনটা বিন্দু যদি সমরেখই হয় তাহলে এদের দ্বারা ত্রিভুজ কিভাবে গঠন করা সম্ভব। সমরেখ না হয়ে এই বিন্দুটা যদি হালকা একটু উপরেও হতো, এখানে না হয়ে যদি এখানে হতো, তাও একটা ত্রিভুজ গঠন করা সম্ভব হতো। তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় যদি একই সরলরেখায় অবস্থিত না হয়। একই সরলরেখায় অবস্থিত হলে কখনোই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। যেমন এর ক্ষেত্রে দেখো তো এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু কি একই সরলরেখায় ছিল, ছিল না, সেই জন্য ত্রিভুজ আঁকা গেল। বাট এই তিনটা বিন্দু একই সরলরেখায় হওয়ার কারণে এদের দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব না। ওকে, বিষয়টা ক্লিয়ার। তাহলে তোমাদের এখানে প্রশ্ন দুই ভাবে আসতে পারে, এক হলো এ বি সি সমরেখ, আর দুই হলো এ বি সি কি এ বি সি বিন্দু দ্বারা কি ত্রিভুজ গঠন করা যাবে, এমন প্রশ্ন। ঠিক আছে, এর পরের সমস্যা, ওয়াই অক্ষ এবং 5,7 বিন্দু হতে এ, 5 বিন্দুর দূরত্ব সমান হলে এ সমান কত। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই দুটো কি হবে, সমান হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে। আমরা কিন্তু প্রথম ক্লাস দেখছিলাম যে ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব, তাহলে কোন বিন্দুর দূরত্ব, এই যে এ, 5 বিন্দুর দূরত্ব কি লিখি, মডুলাস অফ এক্স। তাহলে মডুলাস অফ এক্স মানে কি, এক্স এর মান মানে কত, এ মানে কত, মানে কত মডুলাস অফ এ, এটা। তারপরে বলা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, তাহলে কত 5,7 এবং এ, 5 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি লিখবো, x1 মাইনাস x, তাহলে 5 মাইনাস a তার হোল স্কয়ার যোগ y1 মাইনাস y2, তাহলে 7 মাইনাস 5 তার হোল স্কয়ার, তার আবার কি আছে, রুট আছে, এরকম। তাহলে করো, এর যদি a মাইনাস b হোল স্কয়ার সূত্র করো তাহলে কি হবে, 5 স্কয়ার মানে 25, সূত্রের মাইনাস সূত্রের 2, 2 ইনটু 5 মানে 10, মানে 10 এর প্লাস a স্কয়ার, তাই তো। আর এখানে প্লাস 7 থেকে 5 বাদ দিলে 2, 2 এর স্কয়ার করলে কত, 4। ওকে, তাহলে দেখো কত হচ্ছে, এখানে 25 আর 4 যোগ করলে 29 মাইনাস 10 এ প্লাস a স্কয়ার। এখন তোমার প্রশ্নে কি বলেছে, এই যে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা আর এই দুটো বিন্দু যে দূরত্ব, এই যে দূরত্ব, এই যে দূরত্ব, এই দুইটা সমান হবে। তাহলে লেখো মডুলাস অফ এ সমান কি লিখবা, 29 মাইনাস 10 এ প্লাস a স্কয়ার। এখানে কিন্তু রুট ছিল, কি ছিল, রুট ছিল, তাই না। তাহলে এখানে কি হবে, রুট হবে। এই রুটটা যখন এই পাশে আসবে তখন কি হবে, মডুলাস অফ a স্কয়ার। তাহলে 29 মাইনাস 10 এ প্লাস a স্কয়ার, এমন মডুলাস অফ a এর স্কয়ার করলে a স্কয়ারই হয়, কারণ দেখো প্লাস মাইনাস a তার হোল স্কয়ার, প্লাস a কে স্কয়ার করলেও a স্কয়ার, মাইনাস a কে স্কয়ার করলেও, সেজন্য প্লাস মাইনাস a হোল স্কয়ার মানে a স্কয়ার লেখা যায়। আর এর পাশে কত, 29 মাইনাস 10 এ প্লাস a স্কয়ার। এখন দেখো
চলকগুলো এক পাশে আনো আর সংখ্যাটা আর পাশে থাকতো, তাহলে এই পাশে স্কোয়ার মাইনাস 10, এই পাশে প্লাস 10 প্লাস a স্কোয়ার, এই পাশে মাইনাস a স্কোয়ার, ওই পাশে থাকছে 29, তাই তো? এই স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে a সমান কি থাকে বলো? 29। আর এই a এর সাথে 10 গুণ আছে, এটাই গেলে কি হবে? ভাগ। এই তো, এটা আমাদের এর মান, আমাদের এর মানে নির্ণয় করতে বলে। কোন বৃত্তের ব্যাসার্ধ 5 একক, কোন বৃত্তের ব্যাসার্ধ 5 একক, বৃত্তের কেন্দ্র 5,3, বৃত্তের কেন্দ্র 5,3, এর যে 5,2 বিন্দুতে সমদ্বি খণ্ডিত হয়, সেই জ্যা সমান কত? এটা প্রশ্ন। তাহলে প্রথম তুমি একটা বৃত্ত এঁকে ফেলো, এটা হলো সেই বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, এটা হলো বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র কত আছে? 5,3, এটা সেই বৃত্তের কেন্দ্র, ভালো কথা। এর নাম দিলাম ও। ওকে, এখন এইটা সেই মনে করো যে এই যে 5,2 বিন্দুতে সমদ্বি খণ্ডিত হয়, তাহলে এই যেটা কোন বিন্দুতে? এই একটা বিন্দু, এইটা হলো 5,2, এই বিন্দুতে সমদ্বি খণ্ডিত হয়ে গেছে। তার মানে এইটা আর এটা কি সমান? এইটা এটা হচ্ছে সমান, ভালো কথা। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক, তাই না? তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তার মানে এটা হচ্ছে 5। এ হলো কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো 5, ভালো কথা। সেই জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে আমার টোটাল নির্ণয় করতে হবে এইটা। এর নাম যদি এ বি, তাহলে এ বি এর মান নির্ণয় করতে হবে। আমি যদি এইটা এটা যোগ করে দিই, তাহলে এখানে একটা ত্রিভুজ গঠিত হয়, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ গঠিত হয়? সমকোণী ত্রিভুজ গঠিত হয়। তাহলে আমরা যদি কোনোভাবে এর একটা নাম যদি দিই সি, ওকে, এসি এর মান যদি নির্ণয় করতে পারি, ওই এসি কে যদি দ্বিগুণ করে দিই, তাহলে টোটাল এবি পেয়ে যাব। আমাদের প্রথম কাজ হলো এই এসি এর মান নির্ণয় করা। তো এসি এর মান নির্ণয় করতে হলে আগে আমাদের এই ওসি এর মানটা নির্ণয় করতে হবে। ওসি এর মান না নির্ণয় করে আমরা এসি এর মান নির্ণয় করতে পারবো না পিথাগোরাসের সূত্র হতে। পিথাগোরাসের সূত্র হতে আমরা খুব সহজেই যদি ওসি এর মান নির্ণয় করি, তাহলে এসি এর মান নির্ণয় করতে পারবো। এখন তুমি যদি ওসি এর পরিমাণটা নির্ণয় করতে চাও, তাহলে ওসি সমান কি লেখা যাবে? রুট আবার x1 মাইনাস x2, তাহলে 5 মাইনাস 5 তার হোল স্কয়ার যোগ y1 মাইনাস y2, তাহলে y1 কত? y1 হচ্ছে 3 মাইনাস y2 মানে 2 তার হোল স্কয়ার, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0 তার স্কয়ার, 3 থেকে 2 বাদ দিলে 1 তার স্কয়ার, তার রুট। তাহলে 0 স্কয়ার করলে 0, 1 এর স্কয়ার করলে 1, তাহলে 0 আর 1 যোগ করলে 1, তার রুট করলে 1, তারপর এর মানটা কত? 1। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী তুমি সহজেই যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে আরেকটা খুব সহজে নির্ণয় করা যায়। তাহলে দেখো ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ, এর প্রতিভুজ আর লম্ব দেওয়া আছে, তোমার নির্ণয় করতে হবে ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্রতে কি জানি? পিথাগোরাসের সূত্র হতে কি জানি আমরা? জানি হচ্ছে ওসি স্কয়ার, তাই না? অর্থাৎ অতিভুজ স্কয়ার। অতিভুজ বলতে কত বলো? অতিভুজ বলতে ওয়ে, তাহলে ওয়ে স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব বলতে ওসি স্কয়ার যোগ ভূমি বলতে এসি স্কয়ার। আমার মান লাগবে কার? এসি। তাহলে এসি সমান লেখা যাবে, এসি সমান লেখা যাবে রুট আবার ও এ স্কয়ার মাইনাস ওসি স্কয়ার, তাই না? ও এ মানে কত? ও এ মানে হচ্ছে 5 তার স্কয়ার যোগ, সরি মাইনাস ওসি মানে কত? 1 তার স্কয়ার, তার আবার রুট। তাহলে 5 এর স্কয়ার করলে 25 মাইনাস 1 এর স্কয়ার করলে 1 তার রুট, মানে কত হচ্ছে? 24, মানে রুট আবার 24, তাই না? এমন হয়, এমন হয়। তাহলে আমরা এই এসি এর মানটা পেয়ে গেলাম। তাহলে এ বি এর মানটা কিভাবে পাবো? এ বি এর মান, এ বি সমান আমরা লিখতে পারবো এসি যোগ বিসি, এতটুকু আর এতটুকু যোগ করে, তাহলে এসি যোগ বিসি। এখন এসি আর বিসি যেহেতু সমান, তাহলে বিসি এর পরিবর্তে আমরা এসি লিখতে পারি, তাহলে এসি যোগ এই বিসি এর পরিবর্তে এসি, তাহলে এসি এসি যোগ করলে 2 এসি, তাহলে 2 ইনটু এসি এর মান কত? রুট আবার 24,
তার মানে কত হয় 2√24। এই তো এবি এর মানটা। সহজ না কঠিন? অবশ্যই সহজ, খুবই সহজ। এবার দেখো আমরা কিছু বেসিক বিষয় দেখব। বেসিক যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা একটু দেখি। দেখো, কোন একটা চতুর্ভুজের যদি চারটা বাহুই সমান হয়ে যায়, চারটা বাহুই সমান এবং দুইটা কর্ণ যদি সমান হয়ে যায়, এর এ বি সি ডি নাম দিলাম। তাহলে এক নম্বরে যদি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, চারটা বাহু যদি সমান হয় এবং দুই নম্বরে কর্ণদ্বয় অর্থাৎ এসি আর বিডি, এসি সমান যদি বিডি হয় তাহলে এটা হবে বর্গ। কি হবে? বর্গ। এখন যদি একটু বেঁকে যাই, বর্গক্ষেত্রটাই সাপোজ একটু বাঁকিয়ে দিলে, তুমি এটা বর্গক্ষেত্র একটু বাঁকিয়ে দিছো, তাহলে দেখো এর কিন্তু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সবাই সমান, ঠিক আছে? এর নাম দাও এ বি সি ডি। এইটা কি এক নম্বরে, কি এক নম্বরে হচ্ছে এইটা কি, হ্যাঁ। আর দুই নম্বরে কর্ণদ্বয় সমান নয় অর্থাৎ এসি নট ইকুয়াল টু বিডি, তাহলে এটা হবে একটা রম্বস। কি হবে? রম্বস। অর্থাৎ কোন চতুর্ভুজের চারটা বাহু সমান এবং কর্ণদ্বয় সমান হলে তাকে আমরা বলবো বর্গ। আর কোন চতুর্ভুজের চারটা বাহু সমান বাট কর্ণদ্বয় সমান তাকে আমরা বলবো রম্বস। তাহলে কি বলবো আমরা? রম্বস। ওকে, এখন দেখো এর এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান এবং একটা কর্ণ আর একটা কর্ণ, দুইটা কর্ণ এ বি সি ডি। তাহলে দেখো এক নম্বরে এ বি বিপরীত বাহুগুলো সমান হবে অর্থাৎ এ বি সমান সিডি। দুই নম্বরে এডি আর বিসি বিপরীত বাহু, কিন্তু এই এডি আর বিসি এই দুটো কিন্তু সমান, তাহলে এডি সমান বিসি। এবং কর্ণদ্বয় যদি সমান হয় অর্থাৎ এসি সমান, তিন নম্বরে কর্ণদ্বয় যদি সমান হয়, এসি আর বিডি যদি সমান হয়, বিডি যদি সমান হয় তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। এটা কি একটা আয়তক্ষেত্র। এটাকে যদি একটু বাঁকিয়ে দাও এভাবে, যদি একটু বাঁকিয়ে দাও এ বি সি ডি, এই যে এক আর দুই হুবহু এর মতো। ওকে, তিন নম্বরে দেখো কর্ণদ্বয় সমান নয় অর্থাৎ এসি নট ইকুয়াল টু বিডি, এসি নট ইকুয়াল টু বিডি যদি এমন হয় তাহলে সেটা হবে সামান্তরিক। কি হবে? সামান্তরিক। কি হবে? সামান্তরিক হবে। ওকে, তারপরে দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, এ বি সি, এ বি সমান এসি নট ইকুয়াল টু বিসি, অর্থাৎ দুইটা বাহু যদি সমান হয় তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, যদি এমন হয়, এটা যদি সমকোণ হয় আর এই বাহু যদি সমান হয়, এ বি সি, এ বি সমান বিসি নট ইকুয়াল টু এসি, এবং এই কোণ বি যদি সমকোণ হয়, কোণ বি সমান যদি 90 হয়, তাহলে তাকে বলবো আমরা সমকোণী সমদ্বিবাহুকে কি বলবো? সমকোণী সমদ্বিবাহু। ওকে, এখন যদি এমন হয়, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এ বি নট ইকুয়াল টু এসি নট ইকুয়াল টু বিসি, অর্থাৎ একটা বাহু সমান না, তাকে বলবো আমরা বি সমবাহু ত্রিভুজ। বি সমবাহু ত্রিভুজ। ওকে, এখন এই রিলেটেড আমরা কয়েকটা সমস্যা সমাধান করব। দেখো এ সমান আছে 6,1, বি সমান আছে -3,4, সি সমান আছে -7,0, ডি সমান আছে 2,-3। তাহলে এই চারটা বিন্দু দ্বারা গঠিত যে চতুর্ভুজ সেটা কি? তাহলে এদের দ্বারা গঠিত ক্ষেত্র কি? এটা তোমার প্রশ্ন করেছে।
আমরা চতুর্ভুজের ক্ষেত্রে দেখেছি রম্বস, বর্গ, আয়তক্ষেত্র, সমান্তরিক, এগুলো দেখলাম। এর ভিতরে কোনটা হবে? এখন এই সমস্যাটা সমাধান করতে হলে তোমার সর্বপ্রথম একটা মনে মনে একটা চিত্র এঁকে নিতে হবে। ওকে, এ বি সি ডি এর মান কত? 6,1। বি এর মান কত? -3,4। সি এর মান কত? -7,0। আর ডি এর মান হচ্ছে 2, -3। এবং এটা যোগ করে দাও। ওকে, তাহলে আমরা দেখবো যে বাহুগুলোর পরিমাণ সব সমান হয় কিনা। তাহলে বাহুগুলোর পরিমাণ সব সমান হলে বর্গ নাই রম্বস যে কোনো একটা হতে পারে। বর্গ কখন হবে? যখন কর্ণদ্বয় সমান হবে। আর রম্বস কখন হবে? যখন কর্ণদ্বয় অসমান হবে। এবং বিপরীত বাহুগুলো সমান হলে হয় আয়ত হবে নাই সামান্তরিক হবে। এখন কর্ণদ্বয় সমান হলে আয়ত, আর কর্ণদ্বয় অসমান হলে সামান্তরিক। ওকে, চলো দেখি আমরা। তাহলে আমরা একে একে প্রতিটা বাহুর মান নির্ণয় করব। তাহলে এবি সমান তুমি যদি নির্ণয় করো তাহলে হবে হচ্ছে √90। বিসি সমান তুমি যদি নির্ণয় করো হবে হচ্ছে √32। তারপরে সিডি সমান যদি তুমি নির্ণয় করো √90 হবে। আর এডি সমান তুমি যদি নির্ণয় করো √32 হবে। দেখো তো, এবি আর সিডি দুইটা সমান। এবি আর সিডি এই দুইটা কি বিপরীত বাহু? অবশ্যই, তাহলে সমান। এবং বিসি আর এডি এই দুইটাও বিপরীত বাহু এবং এই দুইটা সমান। তাহলে বিপরীত বাহুগুলো কার সমান হয়? সামান্তরিকের আর রম্বসের, সরি, সামান্তরিকের আর আয়তের, তাই না? তাহলে এখন সামান্তরিক আর আয়ত দুইটার ভিতরে কোনটা? দেখতে হবে কর্ণগুলো সমান। কর্ণগুলো যদি সমান হয় তাহলে তারা আয়ত, আর কর্ণগুলো সমান না হলে তাহলে তারা সমান্তরিক। তাহলে কর্ণগুলো সমান হয় কি? তাহলে এসি সমান কি লিখবো? √6 - 7, মানে 6 মাইনাস মাইনাস প্লাস 7, তাহলে 6 + 7 তার হোল স্কয়ার যোগ 1 - 0, 1 - 0 তার হোল স্কয়ার। তাহলে কত হয়? 6 এর 7 হয় হচ্ছে 13 যোগ 1 তার স্কয়ার, তার আবার রুট। তাহলে 164, সরি 169 যোগ 1, তাহলে কত হয়? √170। এরকম বিডি যদি নির্ণয় করো, বিডি সমান কত হবে বলো তো? বিডি সমান 2 মাইনাস মাইনাস প্লাস 3, তাহলে 2 + 3 তার হোল স্কয়ার যোগ -3 - 4, -3 - 4 তার হোল স্কয়ার। তাহলে 5 তার হোল স্কয়ার প্লাস -3 - 3 -7 তার হোল স্কয়ার, তার আবার রুট। তাহলে 5 এর স্কয়ার করলে 25, আর 7 এর স্কয়ার করলে 49 তার রুট। এখন এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে? 5 আর 9 14, 4 হাতে থেকে 1 7, কত হলো বলো? এসি সমান হলো √170 আর বিডি সমান হলো √74। তাহলে এই এসি কর্ণ আর এই বিডি কর্ণ এই দুটো কি সমান হলো? সমান হলো না। তাহলে কর্ণদ্বয় সমান হলে আমরা আয়ত বলতাম, কর্ণদ্বয় সমান না বলে এটা একটা কি, এর দ্বারা গঠিত যে ক্ষেত্র সেটা কি? সেটা হচ্ছে একটা সামান্তরিক। ওকে, তো এখনকার ক্লাস এই পর্যন্তই।